এদিকে এই লোকটা কে? ওটা এটা কা স্যার ভাই? তারা তো আমাদের শিক্ষার্থী না, ভাই ছাত্রা নিয়ে সাইড আসতে কালকে আমি যে শুধু দেখেছি প্রথম আলো দেখে তারা বলেন। এবং সবচেয়ে বড় যে সমস্যাটা আমরা ইন্টারভিউতে যাওয়ার পর আমরা এককালীন যে টাকাটা পাই, তো সেটাও তারা বন্ধ করে এই স্কিমের। একজন শিক্ষক, একজন কর্মকর্তা, কর্মচারী সারা জীবন তো এটা তো আমি যতটুকু মনে করি যে আপনারা আমাদের স্টুডেন্ট, তো সেই হিসেবে আপনারা জানেন যে আপনাদের শিক্ষকরা কী কতটা ভালো। ধরেন বেতনের বাইরে অর্থ পরিশ্রম সবাই করতেও পারে না, শুধু যাদের আছে তারা হয়তো অনেকেরই আছে যে যারা রিটায়ারমেন্টে যাওয়ার সময় দেখা গেছে তার ওই পিএফের টাকা থাকে, তারই জমানো টাকা, সে টাকাটা পর্যন্ত তাকে দিয়ে হলে প্রয়োজন। এমন একটি অবস্থায় ধরেন একজন শিক্ষক বা একজন কর্মকর্তা সেই জীবনে অনেক দূরে টাকা পায়, ধরেন প্রায় 1 কোটি টাকার কাছাকাছি সে একটা আমানত পায়, সেটা দিয়ে সে হয়তো একটা কেনার একটা সুযোগ পায় বা সে জীবনে যাতে সে একটা উদ্বাস্ত হয়ে না থাকতে হয় সেটা সে করে। হঠাৎ করে আমরা এসে দেখি যে এটি যারা আমাদের বিশেষ করে এই প্রক্রিয়ার অধীনে যারা আছে, আমরা একটা তারা বলেছে অটোনোমাস, সেমি অটোনোমাস, প্রাইস অনেকগুলো অপশন তারা দিয়েছে। তো তাদের কারোর সাথে কোনো স্টেক হোল্ডারের সাথে কোনো এই বিষয়গুলো কথা বলে না বলাটা খুবই অন্যায়, কথা বলা উচিত ছিল যৌক্তিক। তো সেগুলো তারা করেনি, তারা হঠাৎ করে একটা বার্ডেন আমাদের উপর চাপিয়ে দিয়েছে একটা স্কিম। তো শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের 65 বছর তারা চাকরি করে, তারা 62 বছর করে কর্মচারী। এই স্কিমটার যে সিস্টেমটা ডেভেলপ করছে সেটা 7 বছর। তো আমাদের কী হবে? তো তারা কি জোর করে চাকরি করতে চায়? আর এখানে যে কোনো একটা সিস্টেম যদি নতুন ইনোভেট করে বা এর সাথে সংযোগ করে, তাহলে দেখা যাচ্ছে যে এক্সিস্টিং যে সুবিধাগুলো আছে তার থেকে বাড়তি সুবিধা দেওয়া হয়। এক্সিস্টিং সুবিধা কমিয়ে দিয়ে এরকম একটি প্রত্যয় স্কিম আমাদের চাপিয়ে দিয়েছে। আমি জানি না কারা অত্যন্ত সূক্ষ্মভাবে, অত্যন্ত চতুরতার সাথে সরকার প্রধানকে বা সরকারকে
বিশ্ববিদ্যালয়ের এগেনস্টে দান করি বা বিশ্ববিদ্যালয়ের প্রতিপক্ষ খুবই দুর্ভাগ্যজনক। আমরা তো সরকারের প্রতিপক্ষ না, আমরা দেশের জন্য, আমরা রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য, আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য গবেষণা চেষ্টা করি। আমরা তারপরও কেন আমাদের আমরা তো সুবিধাও পাই না। আমার বেতনের বাইরে কোনো সুযোগ সুবিধা আমরা পাই না। সরকারি কর্মকর্তারা নানা ধরনের সেটি নিয়ে আমার মাথা রাখা, তারা আরও হাজার টাকা আমার যা কর্ম করার আন্দোলনের সাথে। আচ্ছা, আমরা একটা মাস্টার নেই স্যার। এই আপা আপা একটু সাইড নেন। আমরা দাবি দেবো আমাদের দাবি বসে আপনারা কি লাইব্রেরিতে না না আপনারা কি মনে কালকে থেকে শুধু আমাদের বিশ্ববিদ্যালয় দিবস ছিল বিদায় আমরা আরো 3 মাস আগে টার্গেট বলছিলেন। আমরা আন্দোলনের ধারাবাহিকতায় আমরা আমাদের সাথে কারণে আমরা আমাদের বিভিন্ন প্রোগ্রামে গেছিলাম। আজকে থেকে আমরা পর্যন্ত হ্যাঁ রেডি। আপু মানে আগের দিনে মানে এই স্ক্রিনটাতে আপনারা কোন কোন জায়গাগুলোতে বঞ্চিত যারা রিটায়ারমেন্ট এসে তারা উৎসব চিকিৎসা ভাতা 5% থেকে 5% ইনক্রিমেন্ট এই সমস্ত সুবিধাগুলো মাধ্যমে অর্থাৎ একটা মানুষ চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হবে তার মৌলিক অধিকার। আমরা আশা করি যে মৌলিক অধিকার রাষ্ট্রপতির কর্মধিকার, সে আমাদের প্রত্যাশা আমাদের সাথে বক্তব্যের সাথে একমতের সাথে বলবো যে অনেক বিলম্বে যে আমরা এখন পাঠদানের সহযোগিতা বলবো যে শিক্ষকদের তারা ভবিষ্যতের প্রজন্মের জন্য যারা দেশটাকে করবে তাদের সহযোগিতা আমরা থাকবো। আমাদের মাঠে থাকার দরকার। আমি বলবো যে আমাদের ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেই সুবিধাগুলো আমাদের লাইব্রেরি স্যার বললেন যে কৃষির সুবিধা বিদ্যমান সুবিধা এটা আইন ও কনভেনশন আইন অনুযায়ী কোনো সুবিধা বাতিল করার আগে তার জন্য এক্সট্রা আরও তার চেয়ে এক্সট্রা নতুন সুবিধা যোগ করতে হবে। কিন্তু এই উন্নয়নশীল রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্রের দিকে যখন ঝাঁপিয়ে যাচ্ছে আমরা বুঝতে পারতেছি না যে কে বা কাহারা কোন অদৃশ্য শক্তির বলে প্রশাসনকে সরকারকে ভুল বুঝিয়ে যে মানুষ সুবিধা পাচ্ছে সেই সুবিধার তাকে কাটে। তাই আজকে লাইব্রেরি পরিবারের পক্ষ থেকে আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারী সারা বাংলাদেশে যে শাটডাউন আন্দোলনের লক অ্যান্ড কি আন্দোলনের ডাক দিয়েছে, আমরা গতকালকে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল 103তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজকে আমরা 104তম বছরে এই দ্বিতীয় শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি বলবো যে এই দিকগুলো বিবেচনা করে যারা এগুলোর সাথে জড়িত আমাদের
শ্রদ্ধ শিক্ষক আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী, পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সেবায় তারা আজকে এত বড় বড় পদে গেছে। তাই আমি বলবো যে খন্দকার মোস্তাকের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় এখন অবস্থান করতেছে। অবশ্যই এটার বিরুদ্ধে কারো গভীর ষড়যন্ত্র আছে, আমরা এটা উপলব্ধি করতে পেরেছি। তাই আমি বলবো যে এটার মাধ্যমে যে সুবিধাগুলো আমরা পাচ্ছি সেগুলো যেন আমরা নতুন করে এখন আর কিছু চাই না। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে উন্নত দেশের রাষ্ট্রের দিকে আমরা ধাপিত হচ্ছি, এই জন্য আমরা নতুন করে আমাদের কিছু দেওয়ার দরকার নাই। আমরা যে পেনশন সুবিধায় আছি, আমরা চাই যে সারা পৃথিবীতে উনি এই দেশটাকে একটি রোল মডেল হিসেবে তৈরি করেছে, ওনার ওই অগ্রযাত্রায় আমরা অংশীদার। অতএব আমরা নতুন করে কোনো সুবিধা চাই না, আমাদের যে সুবিধাটা পেনশন সুবিধাটা বহাল ছিল এইটাই চাই, এটাই আমাদের জন্য। চাপ তো দিছি, চাপ দেব না? আরে শালা নাই ঠিক আছে। পেনশন স্কিম মানি না, মানবো না, একশো দুর্নীতি মানি না, মানবো না, কর্মসূচি চলছে চলবে, সফল করুন সফল করুন, কর্মসূচি কর্মসূচি চলবে, সারা বাংলায় কর্মসূচি চলছে চলবে, অবিলম্বে পুত্তা স্কিম অবিলম্বে পুত্তা স্কিম অবিলম্বে পুত্তা স্কিম দিয়ে দাও
বঙ্গবন্ধুর বাংলায় মানি না, মানব না, মানি না, মানব না, মানি না, মানব না, অবৈধ পেনশন নীতি লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই। চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসনের পরিপন্থী। আমরা এটা তীব্র বিরোধিতা করি। বঙ্গবন্ধু 1973-এ যে আদেশ দিয়ে গেছেন, সেই আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে পেনশন, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি সম্পর্কে সবকিছু করবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সিনেট সিন্ডিকেট। তো সেইখানে আমাদের উপর এই ধরনের একটা সরকারি সিদ্ধান্ত চাপিয়ে দেয়া, এই জন্য আমরা এটার বিপক্ষে নেমেছি, এটার প্রতিবাদে নেমেছি। আমরা এই পেনশন স্কিম আমরা প্রত্যাহার চাই। আজকে আমাদের দাবি যদি এখন মেনে নেওয়া হয়, আমরা এখনই কর্মবিরতি প্রত্যাহার করে নিতে প্রস্তুত আছি। কিন্তু আমাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠ থেকে যাব না, আমরা আমাদের কর্মবিরতি অব্যাহত রাখব। এক দেশে দুই নীতি, মানি না, মানব না, এক দেশে দুই নীতি। এক দেশ স্লোগান দেই, একটা দেশের ভিতরে কিভাবে বৈষম্য হয়, দুই নিয়ম হয়, বিশ্ববিদ্যালয় কর্মচারীদের জন্য হুমকিস্বরূপ এই পদ্ধতি স্কিম যদি বহাল রাখে, তাহলে আমরা চাকরি শেষে বৃদ্ধ বয়সে যে এককালীন একটা টাকা পেয়ে বৃদ্ধ জীবন চালানো হবে, সেটা বাতিল করা হয়েছে। এই পেনশন তথ্যই পেনশন স্কিম বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করছে। মানি না, মানব না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চাকরির বয়স 65, কর্মকর্তাদের চাকরির বয়স 62, কিন্তু এই পদ্ধতি স্কিমে উল্লেখ করা রয়েছে চাকরির বয়স 60 বছর। সেজন্য আমরা এই দীর্ঘদিনের আমাদের চাকরির বয়সের এই যদি বিরোধিতা করা হয়, তাহলে আমরা কি আর ঘরে বসে থাকতে পারি? আমরা এই পদ্ধতি স্কিমের ফলে দেখা যাচ্ছে দুটি উৎসব ভাতা পেতাম, সেটাও বাতিল করা হয়েছে। বৈশাখী ভাতা দেওয়া হচ্ছে, সেটাও বাতিল করা হয়েছে। সবচেয়ে বড় কথা হলো, আমরা যারা 1 জুলাইয়ের আগে চাকরি করে আসছি, তাদের পদোন্নতি যখন আমরা পাবো, সেই পদোন্নতির সময় একটি নিয়োগপত্র দেওয়া হয়। সেই নিয়োগপত্রে আমরা যোগদান করা মাত্রই আমরা এই পত্র স্কিমে চলে যাব। মানি না, মানব না। অবৈধ পেনশন নীতি বন্ধ করার জন্য এই ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র যতদিন বন্ধ না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে। অবৈধ পেনশন নীতি না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন তীব্র থেকে বর্তমান
টাকা পাই এবং 24 মাসের বেতন পাই এবং আমরা এলপিআরকালীন 12 মাসের বেতন পাই এবং বেনাপুলের ফান্ড পাই, কমলিং ফান্ড পাই, তারপরে আবার মাসিক আমরা একটা বেতন ভাতা পাই। কিন্তু বর্তমানে যে প্রত্যয় স্কিম ঘোষণা করা হয়েছে তার মধ্যে মেজর অংশগুলো নাই। এই বঙ্গবন্ধুর এই ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির জনক বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করেছে। এই জাতির জনক বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য ছাত্রত্ব হারিয়েছে, জেল খাটেছে। উনি মেহনতি মানুষের পক্ষে ছিলেন। আগামীতে এই মেহনতি মানুষের পক্ষে থাকবেন বলে আমরা আশাবাদ এই আন্দোলন ভবিষ্যতে যতগুলো রাস্তা আছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দিয়ে আমরা হয়তো তাও বন্ধ করে দিতে পারি। অনতিবিলম্বে মেনে নেওয়ার জন্য আজকের এই সভা থেকে আমি সরকারের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানাচ্ছি। আজীবন মাসিক পেনশন পাবেন। সর্বজনীন পেনশন ব্যবস্থায় চাঁদাদাতা অর্থাৎ পেনশনার যিনি মূল চাকরি করছেন তিনি 75 বছর হওয়ার পর্যন্ত তিনি পেনশন পাবেন, আজীবন পেনশন পাবেন। কিন্তু যদি তিনি কোনো কারণে ইন্তেকাল করেন তার নমিনি 75 বছর বয়স পর্যন্ত এই নমিনি পাবেন, এরপরে আর পাবেন না। অর্থাৎ যেটা আজীবন পাচ্ছে পেত সেটা নমিনি মাত্র 75 বছর বয়স পর্যন্ত পাবেন। বিদ্যমান পেনশন ব্যবস্থায় প্রতি বছর নিট পেনশনের উপর 5% কিন্তু আমাদের ইনক্রিমেন্ট প্রদান করা হয়। সার্বজনীন পেনশন ব্যবস্থায় কোনো ইনক্রিমেন্ট কথা নাই। বিদ্যমান পেনশন ব্যবস্থায় অর্জিত ছুটির পরিবর্তে আমরা ছুটির যে নগদায়ন সেটা কিন্তু পাই, সার্বজনীন পেনশন ব্যবস্থায় এটা নাই। বিদ্যমান পেনশন ব্যবস্থায় এলপিআর ভোগ করা হয়, সার্বজনীন পেনশন ব্যবস্থায় কিন্তু এলপিআর ভোগ করা হয়। এটার ব্যাখ্যা হচ্ছে আমরা যখন এলপিআর ভোগ করি আমরা 12 মাসের টাকা পাই, বেতন পাই, পূর্ণ বেতন, পূর্ণ সুবিধা। কিন্তু সার্বজনীন পেনশন ব্যবস্থায় এটা নেই। বিদ্যমান পেনশন ব্যবস্থায় কর্মকর্তাদের চাকরিকাল 62 বছর, কর্মচারীদের চাকরিকাল 60 বছর। সার্বজনীন পেনশন ব্যবস্থায় কিন্তু 60 বছর পূর্তিতে মাসিক পেনশন করে যেতে হবে। বিদ্যমান পেনশন ব্যবস্থায় মাসিক বেতন হতে কোনো টাকা কর্তন করা হয় না। সর্বজনীন পেনশন ব্যবস্থায় আপনার বেতন থেকে 10% অথবা 5,000 টাকা যেটা কম হয় সেটা টাকা হবে, বাকি টাকা বিশ্ববিদ্যালয় দেবে এবং এই টাকা আপনার সরকারি ফান্ডে জমা হবে। সরকারি ফান্ডে জমা হওয়ার পরে আপনারা একটা নির্দিষ্ট মেয়াদ পরে এটা মাসিক পেনশন আপনারা পেতে থাকবেন। এখন এখানে একটি শুভঙ্করের ফাঁকি রয়েছে। শুভঙ্করের ফাঁকিটা হচ্ছে যে আমরা যে এই সার্বজনীন পেনশন ব্যবস্থায় সর্বোচ্চ যে টাকা দিই সেই টাকা আমি মনে করি এইটা সার্বজনীন পেনশনের যে বিষয়টা দিয়েছে এটা অনেকটা ইন্স্যুরেন্সের মতো। এইটা আমি সর্বজনীন বা পেনশন ব্যবস্থা বলতে পারি না। কারণ হলো আপনি টাকা দিচ্ছেন একটা কিস্তি হিসাবে 10 বছর, 15 বছর বা 25 বছর মেয়াদে আপনি কিন্তু গিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ মাসে হারা পাবেন, বিপিএল বা ইন্স্যুরেন্সের মতো। বিদ্যমান পেনশন ব্যবস্থায় পেনশনারদের মাসিক চিকিৎসা ভাতা, বছরে 2টি উৎসব ভাতা, 1টি বৈশাখী ভাতা, বিভিন্ন সময় পেনশন মাসিক পেনশন 40-50 আরো বৃদ্ধি পায়। সর্বজনীন পেনশন ব্যবস্থায় পেনশনারকে চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বৈশাখী ভাতা বা এই নতুন পেনশন হলে পেনশনার যে একটি তার বেতন বৃদ্ধি হয় সেই পেনশন অনুযায়ী সেই বিষয়টাও নাই, অর্থাৎ আপনি কিছুই পাবেন না। বিদ্যমান পেনশন ব্যবস্থায় সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের উপর এককালীন ও মাসিক পেনশন নির্ধারিত হয়।
কিন্তু সর্বজনীন পেনশন ব্যবস্থা আপনি কত টাকা চাঁদা দিয়েছেন এবং কত বছর দিয়েছেন তার উপর ভিত্তি করে আপনার মাসিক পেনশন নির্ধারিত হবে। আপনি কোনো আনুতোষিক পাবেন না। সম্মানিত সহকর্মীবৃন্দ, আমরা বৃদ্ধ বয়সে একটি আনুতোষিক পেলে আমাদের পরিবার পরিজন এবং ভবিষ্যৎ যে বিষয়গুলো আছে প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা কিছু করে দিয়ে যেতে পারি। কিন্তু বাকি জীবনটাও আমরা একটু সেটা এখতিয়ার বা কোনো কিছু করে আমরা আরামে চলতে পারি এবং আমরা মাসিক পেনশনও পাই। এবং বর্তমান যে পেনশন ব্যবস্থা চালু করা হয়েছে সেগুলোতে কিন্তু আমরা কিছু পাবো না। অর্থাৎ আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত, আমাদের পরিবার পরিজনের ভবিষ্যৎ অনিশ্চিত। আরেকটি বিষয় আপনাদেরকে যে শুভঙ্করের ফাঁকি রয়েছে, আপনারা অনেকেই মনে করছেন যে আমরা তো আছি, 1 জুলাইয়ের পর যারা যোগদান করবে তাদের জন্য এটা কার্যকর হবে। বিষয়টি ভুল। বিষয়টি ভুল এই অর্থে আমরা যখন পদোন্নতি পাই, একটি নতুন নিয়োগপত্র আমাদের যে পদটা আপগ্রেডিং করা হয়, আপগ্রেড করে সিন্ডিকেটের অনুমোদন ক্রমে একটি নতুন নিয়োগপত্র প্রদান করা হয়। সেই নিয়োগপত্র প্রদান করে আমরা নিয়োগপত্রের সকল শর্ত গ্রহণ করে আমরা যোগদান করি। যখনই আমরা একটি নতুন পদে যোগদান করব, আমরা এই পেনশন ব্যবস্থায় চলে যাব। ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি গতকাল খুব অসুস্থ ছিলাম হাসপাতালে। আমি আজকে প্রফেশন সেশন করে দিয়েছি, সেখানে সকলে প্রকাশ করে দিয়েছি। সেখানেও আপনাদের মিডিয়া সাংবাদিক ছিলেন, তাদের সঙ্গেও কথা বলেছি। একটু আগে পেনশন কর্তৃপক্ষ সদস্য গোলাম মুস্তফা সাহেব মাত্র হঠাৎ করে আমরা 3.5 মাস আন্দোলন করছি। হঠাৎ করে আপনারা এখন কোথায় ছিলেন? এই যে 3.5 মাস 4 মাস আমরা আন্দোলন করছি, যখন দেখবেন আমরা নেমে গেছি, তখন আস্তে 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 কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে আপনারা দেখাচ্ছেন যে আমরা সব পরিবর্তন করছি, কিন্তু আপনারা ছিলেন না। গোলাম মুস্তফা সাহেবকে যখন ভীষণ প্রশ্ন করবো, আমি তো শুধু বন্ধুমাত্র আমাদের আমি এখানে কথা বলতে আমাদের যে দাবি সুপারকে আমরা সেটাও বলছি যে আপনারা তো বিশ্বাস করি না। 2015 সালে অষ্টম বেতন স্কেলে আমাদের একটা নামিয়ে আমাদের সুপারকে আমরা পাই। আমাদের সেই সুপারকে প্রত্যাহার করে সরকারি কর্মকর্তাদের জন্য আগামী বছর সুযোগ সুবিধা রাখবেন, সেখানে আমরা দেখবো, সেখানে ওঠাবো, এটা সার্বজনীন হবে। আর কি হলো যে আমরা সেখানে হলে আমাদের বারবার আমরা আন্দোলন, আমরা সামাজিক সম্মেলন, বিজ্ঞপ্তি, শিক্ষার্থীদেরকে আমরা রাস্তা নিয়ে আমরা আন্দোলন করবো। আমরা এদেশ আমাদের এদেশের মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করেছে আমাদের সব মুসলিমরা রক্ত দিয়ে বিশ্ববিদ্যালয়ের রক্ত দিয়ে আমাদের দেশ প্রতিষ্ঠা করেছে। আমরা আশা করি সাংবাদিকবৃন্দ আমাদের আন্দোলন চলবে, আমাদের দাবি আমরা পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয় একযোগে আন্দোলন করছে এবং সক্রিয়ভাবে শিক্ষকরা ঐক্যবদ্ধ যে আমাদের দাবি মানতে হবে। সবাইকে ধন্যবাদ। এই পয়েন্টটা যদি এখানে ইনকর্পোরেট না করা হয় তাহলে আমরা বিপদে পড়তে পারি। সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু সেটা অ্যাড্রেস করেছিলেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেরি করেন, এটা আমরা কোনোভাবেই চাই না। শিক্ষকদের এইভাবে কষ্ট দিয়ে কোনোভাবেই এই দেশের ভালো হবে না, ভালো হবে না, ভালো হবে না। যারা ডিসেন্ট ক্যাবিনেট এবং ব্যুরোক্রেটিক ডিসিশনের মধ্যে যারা আছেন, আপনাদের যদি দুনিয়ার সমাজ পরিবর্তনের কোনো পড়ালেখা থেকে থাকে, কোনো দার্শনিক ভাবনা বা পড়ালেখা থেকে থাকে, আসলে এখানে প্রত্যেকটা শিক্ষক তাদের সাথে কম্পেয়ার করে, তাদের সাথে কম্পিটিশন করে আমরা সেই থিওরিটাইজেশন করার জন্য আমরা ক্যাপেবল। থ্যাংক ইউ সো মাচ।